তো ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থান পত্রিকাটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখব এই কর্মসংস্থান পত্রিকাটি কোন তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো দেখুন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 20 জানুয়ারি 2024, জানুয়ারির 20 তারিখ 2024 কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা কিন্তু একটি প্র্যাকটিস সেট আপনাদের সামনে আজকে দেখাবো। তো সেই প্র্যাকটিস সেটটা কিন্তু ফুটেজের জন্য খুবই গুরুত্ব। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার যে প্র্যাকটিস সেটটা দিয়েছে আমরা সেই প্র্যাকটিস সেটে চলে যাবো। তো চলুন চলে যাই প্র্যাকটিস সেটে। তো আমি যদি একটু প্র্যাকটিস সেটটা জুম করে দেখি তাহলে দেখতেই পাবো যে এখানে ফুড এসআইয়ের জন্য একটি প্র্যাকটিস সেট কর্মসংস্থান পত্রিকা এই সপ্তাহে দিয়েছে। তো এখানে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে এটি একটি ফুড সাব ইন্সপেক্টর এর প্র্যাকটিস সেট। এখানে দেখুন এখানে লেখা আছে ফুড এসআই প্র্যাকটিস সেট। আর এখানে আছে দেখুন খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর, দেখুন ডব্লিউবিপিএসসি এক্সাম খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। তো কত সুন্দর একটি প্র্যাকটিস সেট। তো আমরা এই প্র্যাকটিস সেটটি আজকে আমরা সমাধান করব। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় কিন্তু এই প্র্যাকটিস সেটটা দিয়েছে। তবে প্র্যাকটিস সেটটা শুরু করার আগে এখানে যে লেখা আছে সেই লেখাগুলো আমরা একটু পড়ে নেব। তো চলুন লেখাটা কী আছে দেখে নিই। তো এখানে একটু জুম করে আমরা দেখতেই পাবো যে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরের কাজের জন্য সাব ইন্সপেক্টর পদে 509 ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে 16 আর 17 মার্চ। 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজে থাকবে 50 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 50 নম্বর। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে কিন্তু দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস আর ভারতীয় ভূগোল। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জেনারেল স্টাডিজের মধ্যে কী কী বিষয় আছে। এই সব পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ সিলেবাসটা। তো এখানে পরিষ্কার সিলেবাসটা খুব ফাইন করে দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু দৈনন্দিন বিজ্ঞান থাকবে, সাম্প্রতিক ঘটনা থাকবে আর থাকবে কিন্তু ভারতীয় ইতিহাস আর ভারতীয় ভূগোল। তো আশা করি আপনারা এইসব বিষয়ের গুরুত্বপূর্ণ সহকারে আপনারা পড়ছেন এবং সাথে সাথে প্র্যাকটিস তো করছেন। শুধু পড়লে হবে না, আপনাদের সব প্র্যাকটিস সেট নিয়ে মানে অনেক প্র্যাকটিস সেট কালেক্ট করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু আপনারা সুফল পাবেন। তো এখানে তারপরে দেখব অঙ্কে থাকবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। এই পদে লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন। দেখুন এখানে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করছেন রাজ্য সরকার মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো আজকের প্র্যাকটিস সেটে কিন্তু আমরা 50টি প্রশ্ন পাবো। তো এই 50টি প্রশ্ন আমরা শুরু করব। তো দেখুন প্রথমে যে প্রশ্নটা আছে আমরা সেই প্রশ্নটা দিয়ে আজকের আজকের প্র্যাকটিস সেটটা শুরু করব। তো প্রথম প্রশ্ন আছে দেখুন, ইন্টারফ্যাক্স নিচের কোন দেশের নিউজ এজেন্সি? তো এখানে আছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জাপান। তো এই যে ইন্টারফ্যাক্স, তো এই ইন্টারফ্যাক্সের প্রতিষ্ঠা হয় কিন্তু 1989 সালে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাশিয়া। বিদ্যাঘবের সঠিক উত্তর। আমরা চলে যাবো 2 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি সমসত্ব মিশ্রণ নয়? পাতিত জল, রক্ত, মাখন, বায়ু। এই উত্তরটি খোঁজার আগে আমি দেখব সমসত্ব মিশ্রণ কাকে বলে। তো এটা হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ হলো এমন একটি মিশ্রণ যেখানে মিশ্রণটি পুরো মিশ্রণ জুড়ে অভিন্ন। অনেক সমসত্ব মিশ্রণকে সাধারণত দ্রবণ হিসেবে উল্লেখ করা হয়। সমসত্ব মিশ্রণের কিছু উদাহরণ হলো চিনির দ্রবণ, লবণের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, সমুদ্রের জল, অ্যালকোহল এবং জলের মিশ্রণ, পেট্রোল ও তেলের মিশ্রণ, সোডা জল ইত্যাদি কিন্তু সমসত্ব মিশ্রণ। এখানে 2 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 2 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রক্ত। বিদ্যাগের সঠিক উত্তর। আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। জার্মানির পার্লামেন্টের নাম কি? বুন্ডেসটাগ, সিনেট, ফোকেটিং, ন্যাশনাল অ্যাসেম্বলি। তো এই জার্মানির পার্লামেন্টের নাম কি? তো 3 দাগের সঠিক উত্তর হচ্ছে জার্মানির পার্লামেন্টের নাম বুন্ডেসটাগ। এর দাগের সঠিক উত্তর। আর এই যে বির অপশনে আছে সিনেট, এটি কিন্তু আপনার ইতালির পার্লামেন্ট। আর এখানে এই যে ডির অপশনে আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা কিন্তু আপনার কেনিয়ার পার্লামেন্ট। আমরা চলে যাব 4 দাগের প্রশ্নে। বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কোন দিনটি? 15 জুলাই, 31 মে, 16 নভেম্বর, 20 অক্টোবর। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কিন্তু 20 অক্টোবর। ডি দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 5 দাগের এই প্রশ্নে। এখানে প্রশ্ন আছে লাবণী ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এখানে আছে মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক, উত্তরপ্রদেশ। তো এখানে 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই লাবণী, এটা কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর মহারাষ্ট্র। পাশাপাশি উড়িষ্যার জনপ্রিয় নৃত্যগুলি হলো ওড়িশি নাচ, ছৌ নাচ, চৈতি ঘোড়া, ডান্ডা নাটা, মেধা নাচা, চাঙ্গু নাচ, কারমা নাচ। সির অপশানে যে কর্ণাটক আছে, কর্ণাটকের বিভিন্ন নৃত্যগুলি হলো ভারতনাট্যম, হাতাড়ি, উগাদি, রায়লতা, ভূতা আরাধনা, কামসালে আর ভল্লু কুনিথা। ডির অপশানে যে উত্তরপ্রদেশ আছে, এই উত্তরপ্রদেশের নৃত্যগুলি হলো নটঙ্কি, থোড়া, চাপেলি, রাসলীলা আর কাজরি। আমরা চলে যাব
6 দাগের প্রশ্নে। তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 6 দাগের প্রশ্ন আছে দেখুন, স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা কে? তো এখানে আছে গৌতম হালদার, অশোক মুখোপাধ্যায়, কৌশিক সেন, ডলি বসু। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কি হবে? তো এই স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছে কৌশিক সেন, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর, কৌশিক সেন। স্বপ্ন সন্ধানী ভারতের কলকাতার একটি বাংলা থিয়েটার দল। এটি 1992 সালের 29 মে প্রতিষ্ঠিত হয়। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। কুন্তক ছদ্মনামে কে পরিচিত? বিমল মিত্র, শঙ্খ ঘোষ, সুজিত নাগ, নিহার রঞ্জন গুপ্ত। তো এখানে কুন্তক ছদ্মনামে কে পরিচিত? তো এখানে কুন্তক ছদ্মনামে পরিচিত কিন্তু শঙ্খ ঘোষ, অর্থাৎ বিদ্যাঘবের সঠিক উত্তর। শঙ্খ ঘোষ কিন্তু কুন্তক ছদ্মনামে পরিচিত, বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি এখানে দেখুন, এই যে এর অপশানে আছে বিমল মিত্র, এই বিমল মিত্রর ছদ্মনাম কিন্তু জাবালি। আর এই যে সির অপশানে আছে সুজিত নাগ, এই সুজিত নাগের কিন্তু আপনার ছদ্মনাম হচ্ছে দিলদার। নিহার রঞ্জন গুপ্ত আছে, এই নিহার রঞ্জন গুপ্তর ছদ্মনাম কিন্তু বানভট্ট। আশা করি প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 8 দাগের প্রশ্নে। নিখিল ব্যানার্জি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, তবলা, সেতার, বাঁশি। তো এখানে নিখিল ব্যানার্জি, তো ইনি কিন্তু সেতারের সঙ্গে যুক্ত, ইনি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সেতার, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। নিখিল ব্যানার্জি কিন্তু সেতারের সঙ্গে যুক্ত। তো এই নিখিল ব্যানার্জির সাথে সাথে আরও যারা সেতারের সাথে যুক্ত তারা হচ্ছে রবি শঙ্কর, বিলায়েত খান, অনুষ্কা শঙ্কর, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়, আমির খসরু। এছাড়া এর অপশানে যে সরোদ আছে, সরোদের সঙ্গে যুক্ত আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী বাঙ্গাস, বাহাদুর খান, জরিনেশ শর্মা, এগুলো সব, এনারা সব কিন্তু সরোদের সঙ্গে যুক্ত। এছাড়া বীর অপশানে যে তবলা আছে, এই তবলার সঙ্গে যুক্ত হচ্ছে জাকির হোসেন, রাধাকান্ত নন্দী, আবাদ মিস্ত্রি, কিষান মহারাজ, শান্তা প্রসাদ, নিখিল ঘোষ। এছাড়াও বাঁশির সাথে যারা যুক্ত, বাঁশির সাথে যুক্ত যেসব ব্যক্তি, সেগুলি হলো পান্নালাল খান, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, টি আর মহালিঙ্গম, সাদিক আলী খান, ভি দোরেস্বামী আয়েঙ্গার, গোপাল কৃষ্ণান, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, এনারা সব কিন্তু বাঁশির সঙ্গে যুক্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 9 দাগের এই প্রশ্নে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নয়াদিল্লি, চণ্ডীগড়, রাঁচি আর রুড়কি। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে আছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু রুড়কিতে, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর, রুড়কি। তো এখন প্রশ্ন হলো, এই রুড়কি কোন রাজ্যে অবস্থিত? তো রুড়কি হলো উত্তর ভারতের একটি শহর এবং ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলায় একটি পৌর কর্পোরেশন। এটি হিমালয়ের শিবালিক পাহাড়ের নিচে একটি সমতল ভূখণ্ডে বিস্তৃত। আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। আইস হকি কোথায় খেলা হয়? এর অপশানে আছে রিঙ্ক, বির অপশানে আছে কোর্ট, সির অপশানে আছে রিং, আর ডির অপশানে আছে কোর্স। তো এখানে আইস হকি কোথায় খেলা হয়? তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে এর দাগ হবে সঠিক উত্তর, রিঙ্ক। তো আমি এখানে একটি আইস হকির ছবি দিয়ে দিলাম, রিংকে কিভাবে খেলা হয় ছবিটা দিয়ে দিলাম। একটি দ্রুত বিন্যস্ত শারীরিক ক্রীড়া হিসেবে আইস হকি উত্তর আমেরিকা এবং উত্তর ও পশ্চিম ইউরোপে বেশ জনপ্রিয়। আইস হকি কানাডার জাতীয় খেলা, যেখানে এ খেলা অগাধ জনপ্রিয়তা অর্জন করেছে। উত্তর আমেরিকায় জাতীয় হকি লীগ হলো পুরুষদের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা। দেখবো আমরা 11 দাগের এই প্রশ্নটি। দেখুন এখানে আছে ফিলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে আছে ফুটবল, বি অপশান আছে তাস, সির অপশান আছে ব্যাডমিন্টন, ডির অপশান আছে দাবা। তো এখানে দেখুন এই ফিলিক এই শব্দটি কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর, ব্যাডমিন্টনের সাথে কিন্তু এই ফিলিক শব্দটি যুক্ত। আমরা চলে যাবো 12 দাগের এই প্রশ্নে। সজলধারা যোজনা কবে চালু হয়? 2002, 2000, 1997 আর 2012। তো এই সজলধারা যোজনা এটা কবে চালু হয়? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, 2002 সালে। এর দাগ হবে সঠিক উত্তর, 2002-এ কিন্তু সজলধারা যোজনা চালু হয়। এর দাগ হবে সঠিক উত্তর, 2002 সালে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এখানে 13 দাগের প্রশ্ন আছে দেখুন, 200 টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায়? ইলোরা, রানী কি ভাব, লালকেল্লা, সাঁচি স্তূপ। তো 200 টাকার নোটে কি প্রতীক দেখা যায়? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সাঁচি স্তূপ দেখা যায়, সাঁচি স্তূপ। 200 টাকার নোটে কিন্তু সাঁচি স্তূপ দেখা যায়, ডির দাগ হবে সঠিক উত্তর। পাশাপাশি আপনাদের কিছু টাকার বিবরণ সহ নোটের রং কেমন এবং কোন নোটে কোন স্তূপ দেখা যায় সেটা আপনাদের সামনে রাখছি। তো
দেখুন এখানে যে 10 টাকার নোট আছে, এই 10 টাকার নোটের রংটা কিন্তু চকলেট ব্রাউন কালার কিন্তু 10 টাকার নোটের রং। আর কখনো, কখনো কিন্তু 10 টাকার নোটের রং কেমন সেটাও পড়ে। তো আর এটা কিন্তু এই নতুন 10 টাকার নোট কিন্তু রিলিজ হয়েছিল ৫ জানুয়ারি ২০১৮ সালে। আর এটার কিন্তু মোটিভ অর্থাৎ এখানে যে আপনারা স্তূপটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোণার্কের সূর্য মন্দির। এই কোণার্কের সূর্য মন্দির স্তূপ কিন্তু এই 10 টাকার নোটে দেখা যায়। পাশাপাশি এই যে 20 টাকার নোট দেখতে পাচ্ছেন, এই 20 টাকার নোট কিন্তু এই 20 টাকার নোটের রং কিন্তু আপনার ইয়েলো। এটা হালকা হলুদ রঙের। আর এর কিন্তু রিলিজ ডেট অর্থাৎ এটা কিন্তু আ মানে বাজারে এসেছিল ২৬শে এপ্রিল ২০১৯ সালে। আর এটার যে ছবি আছে, এটাতে যে ছবি আছে, 20 টাকার নোটে যে ছবি থাকে সেটা কিন্তু ইলোরা গুহার ছবি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা 50 টাকার নোটের ছবি দেখব। 50 টাকার নোটের রং দেখুন আগে। তো এর কিন্তু হালকা ব্লু, কিন্তু রং কিন্তু হালকা ব্লু। আর এটা কিন্তু বাজারে এসেছিল ১০ নভেম্বর ২০১৭ সালে। আর 50 টাকার নোটে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হাম্পির ছবি। তো 50 টাকার নোটে আছে হাম্পির ছবি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমরা এবার দেখব ১০০ টাকার নোটের ছবি। তো ১০০ টাকার নোটে কিন্তু মানে এর রংটা দেখেছেন তো? এর রংটা কিন্তু নীল। ইংরেজিতে এই রংটার নাম হচ্ছে লেভেন্ডার। আর এই ১০০ টাকার নোটের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রানিকা ভাব। ১০০ টাকার নোটে কিন্তু রানিকা ভাব এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার কিন্তু মানে বাজারে এসেছিল ১৯শে জুলাই ২০১৮ সালে। ৫০০ টাকার নোটে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লাল কেল্লার ছবি। আর এটার মানে রং স্টোন গ্রে। আর এটা কিন্তু বাজারে এসেছিল ১০ নভেম্বর ২০১৬ সালে। ২০০০ টাকার নোটে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মঙ্গলযানের ছবি। আর এটা কিন্তু মঙ্গলযানের ছবি ২০০০ টাকার নোটে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু বাজারে এসেছিল, এই ২০০০ টাকার নোট বাজারে এসেছিল ৮ নভেম্বর ২০১৬ সালে। তো আশা করি আপনারা টাকা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান আপনাদের দিয়ে দিলাম। তো আশা করি এই মানে এই ভিডিও থেকে বা আজকের ইনফরমেশন থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আগামীতে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনার এগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকলো। আমরা দেখবো এবার 14 দাগের এই প্রশ্ন। ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে? ভাবনা কন্থ, আছে পুনিতা আরোরা, সুষমা চাওয়াল আর প্রতিমা পুরী। তো এখানে ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে? তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে পুনিতা অরোরা। বিদ্যাঘবের সঠিক উত্তর পুনিতা অরোরা। পুনিতা আরোরা হলেন প্রথম ভারতীয় নারী যিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ তথা লেফটেন্যান্ট জেনারেল পদ ও ভারতীয় নৌবাহিনীর প্রথম নারী ভাইস অ্যাডমিরাল পদ অর্জন করেছিলেন। ৩১শে মে ১৯৪৬ সালে তার জন্ম। ইনি অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে কিন্তু পরম বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, সেনা পদক এগুলো কিন্তু তিনি পুরস্কার পেয়েছেন। তিনি কিন্তু লাহোর থেকে আগত একটি পাঞ্জাবি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র ১ বছর ছিল তখন তার পরিবার ভারত বিভাজনের সময় ভারতে চলে আসে এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে বসতি স্থাপন করেন। ইনি হলেন পুনিতা আরোরা। পুনিতা পুনিতা আরোরা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন হলো ইনি পরিবারের মানে এই পুনিতা আরোরার পরিবারের সদস্যরা সকলেই কিন্তু ডাক্তার। তার স্বামী PN আরোরা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন চর্ম বিশেষজ্ঞ হিসেবে। মহিলা লেফটেন্যান্ট জেনারেল, প্রথম ভারতীয় মহিলা লেফটেন্যান্ট জেনারেল পুনিতা অরোরা। বিদ্যাঘবে এর সঠিক উত্তর। চলে যাবো 15 দাগের এই প্রশ্নে। ম্যান টেম্পল ভারতের কোথায় অবস্থিত? চেন্নাই, এলাহাবাদ, গোয়ালিয়র, অমৃতসর। তো এখানে ম্যান টেম্পল কথার অর্থ হচ্ছে মানব মন্দির। এটা কোথায় অবস্থিত? তো এখানে 15 দাগ এখানে ম্যান টেম্পল এটা কিন্তু মানে মানব মন্দির এটা কিন্তু কিন্তু গোয়ালিয়রে অবস্থিত। সিদ্ধাঘবের সঠিক উত্তর। ম্যান টেম্পল এটা কিন্তু গোয়ালিয়রে অবস্থিত। সিদ্ধাঘবের সঠিক উত্তর। আমরা চলে যাবো 16 দাগের এই প্রশ্নে। কোন ব্যক্তি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন? প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিং, শ্রীমতী প্রতিভা পাটিল আর স্মৃতি ইরানি। এখানে বলছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন কোন ব্যক্তি? তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন। এর দাগ হবে সঠিক উত্তর। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ২০১৩, যা খাদ্যের অধিকার আইন নামে পরিচিত। এটা হলো একটি ভারতীয় সংসদীয় আইন যার লক্ষ্য দেশের ১.৪ বিলিয়ন জনসংখ্যা প্রায় ২/৩ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করা। তো আমরা চলে যাবো 17 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি নন কর্ডাটা অন্তর্ভুক্ত প্রাণী নয়? অ্যানিলিডা, পরিফেরা, ভার্টিব্রেটা আর মোলাস্কা।
তো এখানে নন কটাটা অন্তর্ভুক্ত প্রাণী নয়, এর মধ্যে কোনটি? তো আমরা সবার প্রথমে জেনে নেব এই নন কটাটা। এই নন কটাটা বলতে কি বুঝবো? তো নন কটাটা প্রাণী কাদের বলা হয়, অথবা নন কটাটা কি জিনিস? তো নন কটাটা হলো যেসব প্রাণীদের জীবনে কখনো নোটোকর্ড উপস্থিত থাকে না, তাদের কিন্তু নন কটাটা বলে। এই নোটোকর্ড আসলে কি জিনিস? তো নোটোকর্ড বলতে গেলে আমরা বুঝবো এরকম, নোটোকর্ডটা হলো এরকম জিনিস যে নোটোকর্ড হলো প্রাণীদের অবস্থিত একটা নবম নমনীয় অখণ্ডীয়তা দণ্ডাকার অঙ্গ, যার ল্যাটিন নোটো শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠ, আর এর সাথে ইংরেজি কর্ড শব্দটি যুক্ত হয়ে নোটোকর্ড শব্দটি তৈরি হয়েছে। নোটোকর্ড মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণ অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নোটোকর্ড শুধুমাত্র ভ্রূণের বিকাশের সময় পৃষ্ঠদেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। অর্থাৎ নন কটাটা হচ্ছে যাদের মেরুদণ্ড নেই, এরকম প্রাণীদের কিন্তু নন কাটাটা বলে। অর্থাৎ যেসব প্রাণীর জীবনে কখনো নোটোকর্ড উপস্থিত থাকে না, তাদের কিন্তু নন কটাটা বলে। আর কর্ডাটা কি জিনিস? যাদের দেহে এই নোটোকর্ড অবস্থিত, অর্থাৎ মেরুদণ্ড অবস্থিত, তাদের কিন্তু বলা হয় কর্ডাটা প্রাণীভুক্ত প্রাণী। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ভার্টিব্রেটা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো 18 দাগের প্রশ্ন আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন ব্যবস্থায় প্রভাবিত হয় বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্য? এখানে ওয়ালিস, চাহেলগানি, ইকতাদারি আর বারিদ। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে হচ্ছে ইকতাদারি, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর, ইকতাদারি। তো এখানে ইকতাদারি কি জিনিস? তো ইকতাদারি প্রথা সুলতান এবং অভিজাতদের মধ্যে অঞ্চলগুলির বিভাজনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। জমিগুলিকে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছিল এবং সেগুলি সম্ভ্রান্ত ব্যক্তি, কর্ম কর্মকর্তা এবং সৈন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। সরাসরি সুলতানের অধীনস্থ এলাকাগুলি খলিশা নামে পরিচিত হয় এবং বাকি এলাকাগুলি ইকরা নামে পরিচিত হয়। আর এই দিল্লির সুলতানের আমলে কে এই ইকতা প্রথা চালু করেন? তো দিল্লি সুলতান আমলে কিন্তু ইলতুৎমিশ এই ইকতা প্রথা চালু করেন। তো আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন? আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু এই ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন, আর্জেন্টিনা। এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 20 দাগের এই প্রশ্নে। ব্রেকিং দ্য মাউল্ড, রিমাইনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার বইটি কে লিখেছেন? অজয় ভিসারিয়া, শশী থারুর, দলাই লামা, রঘুরাম রাজন। তো এখানে এই 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, রঘুরাম রাজন, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 21 দাগের এই প্রশ্নে। তো 21 দাগের প্রশ্ন আছে, দেখুন, দাক্ষিণাত্য সমিতি কে প্রতিষ্ঠা করেন? এর অপশানে আছে দুর্গারাম মঞ্জারাম দাড়ভে, বির অপশানে আছে মহাদেব গোবিন্দ রানাডে, সির অপশানে আছে এম যোশী, আর ডির অপশানে আছে শিবওয়াল সিং। অর্থাৎ এখানে দাক্ষিণাত্য সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, মহাদেব গোবিন্দ রানাডে। দাক্ষিণাত্য সমিতি প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। দেখবো আমরা 22 দাগের এই প্রশ্ন। দিব্যাকৃতি সিং কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস, হকি, গল্ফ, ঘোড়া দৌড়। তো এখানে দিব্যাকৃতি সিং ইনি কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, হকি, গল্ফ আর ঘোড়া দৌড়। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই যে দিব্যাকৃতি সিং, তো ইনি একজন কিন্তু ঘোড়া দৌড়ের খেলোয়াড়, ঘোড়া দৌড় খেলোয়াড় সঙ্গে যুক্ত, কিন্তু ঘোড়া দৌড় খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ ডি দাগের সঠিক উত্তর। এবছর অর্জুন পুরস্কারে ভূষিত এই দিব্যাকৃতি সিং ভারতের অশ্বারোহণে কোনো মহিলার অর্জুন পুরস্কার প্রাপ্তই এই প্রথম। তিনি রাজস্থানের কন্যা দিব্যাকৃতি সিং। অশ্বারোহী এই কন্যা এর আগে ইকুস্ট্রিয়ান টিম স্পোর্টস এশিয়ান গেমসে ভারতের হয়ে অংশগ্রহণ করেন এবং স্বর্ণপদক জেতেন। এছাড়াও একক প্রতিযোগিতায় তিনি রূপো ও ব্রোঞ্জ জেতেন। একমাত্র ভারতের অশ্বারোহণের কোনো এক মহিলার অর্জুন পুরস্কার প্রাপ্তি এই প্রথম এই দিব্যাকৃতি সিং। তিনি এবছর অর্জুন পুরস্কার পেয়েছেন। এখানে ঘোড়া দৌড় খেলার সঙ্গে যুক্ত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখবো আমরা 23 দাগের এই প্রশ্ন। চন্দ্রপৃষ্ঠে গবেষণার জন্য পিলগ্রিম লঞ্চ করলো কোন দেশ? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। দেখবো আমরা 24 দাগের এই প্রশ্ন। কোথাকার মৌবন মধু জিআই ট্যাগ পেল? কালনা, বসিরহাট, মালদহ, সুন্দরবন। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, আর কি সুন্দরবন। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে। তো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাবো 25 দাগের এই প্রশ্নে। চাঁদবী উৎসব কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? অসম, মণিপুর, কেরল, অন্ধ্রপ্রদেশ। তো এখানে চাঁদবী উৎসব কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? তো চাঁদবী উৎসবটি এটি কিন্তু অসমের গুরুত্বপূর্ণ উৎসব, অসম রাজ্য। তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর, অসমের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে চাঁদবী। 25 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, অসম। তো এই ছিল 25টি
জিকে প্রশ্ন, জিকে থেকে কিন্তু এই 25টি প্রশ্ন আজকের কর্মসংস্থান প্র্যাকটিস সেটের যে ফুটেজের জন্য প্র্যাকটিস সেট দিয়েছে তার কিন্তু 25টা জিকে ছিল। তো মোট 50টি প্রশ্ন এখানে প্র্যাকটিস সেটে প্রশ্ন দিয়েছে মোট 50টি, তার মধ্যে 25টি জিকে আর 25টি অঙ্ক। তো আমরা জেনারেল স্টাডিজ থেকে 25টি জিকে সম্পূর্ণ করলাম। এবার আমরা অঙ্কে চলে যাব। তো দেখুন অঙ্ক আছে 26 দাগের এই প্রশ্নটি দেখুন। এই অঙ্কটা কিভাবে আমি সহজে সমাধান করব। তো এই জায়গাটায় আছে দেখুন, এখানে আছে এইটা আমি উল্টে দেবো। উল্টে দেবো বলতে এখানে আমি পি স্কোয়ার দেবো, তারপরে মাইনাস থ্রি পি, এটা এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, আর এটা কিন্তু সমান সমান। তো এই মাইনাস পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান বাই এই থ্রি পিটা আমি নিচে দিয়ে দিলাম। এখানে যেহেতু উল্টে দিলাম তাহলে এখানে 1/5 আছে, তাহলে আমি এটা 5/1 করলাম। এখন এবার এই জায়গাটায় আমরা কি করব? তো দেখুন এখানে আমরা বাদি এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। এখানে আমি যদি এরকম করি পি স্কোয়ার বাই থ্রি পি বিয়োগ থ্রি পি বাই থ্রি পি, তারপরে যোগ 1/3p সমান সমান 5/1, যেমন আছে তেমন দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এই জায়গায় যে থ্রি পিটা আছে এই পিটা আর এই পি স্কোয়ার কাটলে এখানে একটা পি থাকবে, তার মানে এখানে আমরা বসাতে পারবো p/3, আর এখানে মাইনাসটা মাইনাস বসবে, উপরে থ্রি পি আর নিচে থ্রি পি কেটে যাবে, তো এখানে 1 হবে। তারপর এখানে প্লাস 1/3p বসিয়ে দেবো, আর এটা সমান সমান 5/1, কথার অর্থ হচ্ছে 5। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করব বা দেবো, আর এখানে কিন্তু মান চেয়েছে পি প্লাস 1/p সমান সমান কত হবে। তো আমরা এবার এখানে বা দেবো, বা দিয়ে এখানে p-3 আছে, p-3টা বসিয়ে দেবো, আর এখানে প্লাস 1/3pটা বসিয়ে দেবো। তো এখানে এই -1 ওই সাইডে গেলে কিন্তু +1 হয়, তো 5-এর সঙ্গে যোগ করলে হয়ে যায় কিন্তু 6। তো আমরা যদি এখানে বাদি এখান থেকে 1/3 কমন নেই, তাহলে কিন্তু আমার এখানে পড়ে থাকবে p প্লাস 1/p, এইটা সমান সমান কিন্তু 6। এবার এই 3-এর সাথে 6টা গুণ হয়, তাহলে এখানে হয়ে যাবে অতএব p প্লাস 1/p, এইটা সমান সমান এই 3-এর সাথে 6টা গুণ হয়ে যাবে, 3-6 18। তো দেখুন p প্লাস 1/p, এই p প্লাস 1/p এর মান বার করতে হবে। তো p প্লাস 1/p এর মান হয়ে যাবে কিন্তু 3-6 18। তো এখানে দেখুন সিদ্ধাক হবে সঠিক উত্তর 18। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 27 দাগের এই প্রশ্নে। তো 27 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রথম 50 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? তো প্রথম 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা লিখব, তার যোগফল বার করব। তো প্রথম 50 পর্যন্ত যোগফল আমরা বার করব। প্রথম 50 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল, তো প্রথম 2 মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটি, তো 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 2 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 11-র পরে 13 হবে, 13-র পরে 14, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে, তারপরে 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 23-এর পরে 24, 25, 26, 27, 28, 29, 29 হবে, 30 হবে না, 31 হবে, 32, 33, 34, 35, 36, 37 হবে, 37-এর পরে 38, 39 হবে না, 40 হবে না, 41 হবে। তো 41-এর পরে কত হবে? 42 হবে না, 43 হবে, 44, 45, 46 হবে না, 47 হবে, 48, 49 হবে না, তো এখানে শেষ হবে 47। তো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 15টা। তো এখানে 15টা মৌলিক সংখ্যা হচ্ছে কিনা দেখে নেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। তো এটা কিন্তু আমি প্রত্যেক মানে প্র্যাকটিস সেটে কিন্তু এরকম প্রশ্ন পড়ে, তার জন্য আমি কিন্তু এগুলো আপনার এখানে বলতে পারি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখার উচিত। তো এর কিন্তু 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 15টি। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো কিন্তু 129, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। তো 27 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক, 129 হবে এগুলো যোগ করলে। তো আপনারা অবশ্যই যোগ করবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। আশা করি এই 27 দাগের প্রশ্নটা বুঝতে পেরেছেন। এবার দেখবো আমরা 29 এর এই প্রশ্নটি। দেখুন যদি x প্লাস 1/x সমান সমান 2 হয়, তবে 2x³ প্লাস 2x² প্লাস 4x মাইনাস 7 সমান সমান কত হবে? তো দেখুন এই প্রশ্নটা কত সুন্দর প্রশ্ন, খুব সহজে সমাধান করা যাবে। সেটা হচ্ছে দেখুন এই জায়গাটায় যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা থেকে আমি সমাধান করব। এখানে আছে x প্লাস 1/x সমান সমান 2 আছে। তো আমরা এবার এটাকে কী করব? এটাকে আমরা এখানে আপনি x লসাগু করবেন, তাহলে হবে x² প্লাস 1 সমান সমান 2। এটা কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ হলো। তো আমরা এবার এখান থেকে কী করব? এখান থেকে বাদি, এখানেও যেমন বাদি কী করব? এই x² প্লাস 1 সমান সমান লিখব এখানে 2x। তো এখানে বা x² এবার মাইনাস 2x, এখানে প্লাস 2x আছে, এই সাইডে আনলে মাইনাস 2x হবে। 2x প্লাস 1টা এবার বসিয়ে দেবো, প্লাস 1 ইকুয়াল 0। তো দেখুন এই জায়গাতে এটা x² মাইনাস 2x প্লাস 1 এটা কিসের সূত্র হয়?
তো এটা হয় কিন্তু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারের সূত্র সমান সমান শূন্য। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান শূন্য, তো অতএব এক্স সমান সমান হয়ে যাবে ওয়ান। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এক্স সমান সমান ওয়ান। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করলাম ওয়ান। তো আমরা যদি টু এক্স এর কিউ, তো এখানে টু এক্স এর কিউ মানে এক্স এর মান যদি ওয়ান, তাহলে ওয়ানের কিউ করি তাহলে ওয়ান হবে, সেই সঙ্গে দুই গুণ করলে একের সাথে দুই গুণ করলে হয়ে যাবে দুই একে দুই প্লাস এই টু, তারপরে এক্স এর মান ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, তার মানে কি একের স্কোয়ার করলে এক হবে, সেই এক এই দুইয়ের সাথে গুণ করলে দুই একে দুই প্লাস এখানে এক্স এর মানে এক, তো চারের সাথে এক গুণ করলে চার একে চার, তারপরে এখানে মাইনাস আছে, তো মাইনাস এই সেভেনটা দিয়ে দেবো, তাহলে এখানে কত হচ্ছে প্লাস চার প্লাস দুই ছয় আর প্লাস দুই আট, আটের থেকে সাত বাদ দিলে থাকে এক। তো এখানে সঠিক উত্তর হিসেবে কিন্তু এক, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 33-র এই অঙ্ক। তো দেখুন এখানে আছে দুটো রাশির লসাগু, তাদের গসাগু 27 গুণ, গসাগু লসাগুর সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত। তো দেখুন এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করবেন। বলছি একটি সংখ্যা 3 হয় তাহলে অপরটি কত। আবার এখানে বলছে লসাগু, ও এখানে বলছে দুটি রাশির লসাগু, তাদের গসাগুর 27 গুণ। তাহলে আমরা যদি গসাগুটা মনে করছি, গসাগুটা এক্স, তাহলে লসাগু কত, লসাগু সমান সমান 27x। এখন এখানে বলছে দেখুন, এখানে বলছে গসাগু ও লসাগুর সমষ্টি কত 84, তাহলে গসাগু কত, গসাগু এক্স, লসাগু কত, লসাগু 27x, তাহলে গসাগু এবং লসাগুর সমষ্টি কত বলেছে 84, তো 84। এখন এই জায়গাটায় আমরা কি করবো, 27 আর একে 28, 28x সমান সমান 84, তো এক্স সমান সমান কি হবে, এই 84 ওপরে যাবে আর 28টা কিন্তু নিচে বসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 3, তো এক্স সমান সমান আমরা পাচ্ছি কত 3, তাহলে এখানে গসাগু কত, গসাগু 3, আর লসাগু কত, এক্স এর মান 3, 3 আর 27 গুণ করলে হয়ে যাবে 81, তো লসাগু 81, গসাগু 3। এবার বলছে যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যা কত। তা আমরা কি জানি, লসাগু আর গসাগু যদি আপনি গুণ করেন অপর একটি সংখ্যা দিয়ে তাহলে আরেকটা সংখ্যা বেরিয়ে যায়। তাহলে আমরা এখানে সহজে ওই সূত্র থেকে সমাধান পাবো 81 গুণ 3 মানে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা কত আছে 3, তাহলে এই 3 কেটে গেল, তাহলে অপর সংখ্যা কত, অপর সংখ্যা 81, অর্থাৎ সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। যে অঙ্কটি এবার আমরা দেখবো সেটি হচ্ছে 34 দাগের এই অঙ্কটি। 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত। তো প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, তার মানে প্রথম 5টির গড় মূল্য যদি 12 টাকা হয় তাহলে মোট মূল্য হয়ে যাবে 5 গুণ 12 সমান 60 টাকা। আবার বলেছে দেখুন শেষ 5টির গড় মূল্য 16 টাকা, তাহলে শেষ 5টির গড় মূল্য যদি 16 টাকা হয় তাহলে মোট মূল্য কত হবে, 5 ষোলো 80 টাকা। আবার এখানে বলেছে দেখুন প্রথম পেনটির দাম 50 টাকা, তো এখান থেকে এই যে যদি আমরা এই 60 আর এই 80, তো এখানে আমার বেশি থাকছে কত, তো আমরা এখান থেকে বিয়োগ করলে এটা পাই কিন্তু 20, তো 80 বিয়োগ 60 সমান সমান কিন্তু থাকছে 20 টাকা। এখন এখানে কিন্তু আবার বলেছে প্রথম পেনটির দাম 50 টাকা, তাহলে প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত হবে, তো এই 20টা কিন্তু ওই 50-এর সাথে যোগ হয়ে যাবে, 50 যোগ 20 তো হয়ে যাবে কিন্তু 70, তো 70 টাকা কিন্তু এই শেষ পেনটির দাম কত হবে, তো 70 টাকা, এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। তো আমরা দেখবো এবার 35 দাগের এই অঙ্কটি। অঙ্ক আছে দেখুন প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। তো ঘনের গড়ের আগে আমরা ঘনের সমষ্টি কত বার করব, তার সূত্র হবে n ইন্টু n মাইনাস n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এই গোটাটার হোল স্কোয়ার হয়ে যাবে। তো n ইন্টু n প্লাস 1 বাই 2, তো n এর মান কত, n এর মান 12, তো আমি দেবো 12, আর এখানে 12 আর একে 13, এখানে হয়ে যাবে n এর মান 12, আর এখানে গুণ 12 আর একে 13, n মানে সংখ্যা, কটা সংখ্যা সেই সংখ্যাটা, বাই 2, এটার পুরোটার হোল স্কোয়ার, তো এখানে 2 আর এই 12 কাটলে হয়ে যায় 6, 6 আর 13 থাকছে, 6 আর 13 হোল স্কোয়ার, 6 আর 13 হোল স্কোয়ার মানে 6 13 78, তো আমি 78-এর হোল স্কোয়ার করবো, অর্থাৎ 78 গুণ 78। এখন 78 গুণ 78, এখন এই জায়গাটায় দেখুন কত সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এই যে 78 গুণ 78 হলো মানে এই শুধু 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বেরোলো, এটা কিন্তু 78 গুণ 78 ঘনের সমষ্টি। এই যে বলছে কি ঘনের গড় কত, তাই আপনি এটাকে কি করবেন, এটা সমষ্টিকে 12 দিয়ে ভাগ করবেন, কারণ 12টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 12 দিয়ে ভাগ করবেন। এখন এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে কত, তো 6 দিনও 12, আর 6 আর 78 যদি আমি কাটি তাহলে হয়ে যাবে
ছয় তেরো 78, আর 2 আর এই 78 যদি কাটি তাহলে এখানে হয়ে যাবে 39। 13 আর 39 যদি গুণ করি তাহলে 8 তেরো 104, 9 তেরো 117, অর্থাৎ 507 হবে। বিদ্যাক হবে সঠিক উত্তর। এখানে 13 আর এই 39 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 507। 35 দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাক। চলে যাবো 36 দাগের এই প্রশ্নে, তবে তার আগে অঙ্কটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে অঙ্ক আছে, দেখুন 36 দাগের অঙ্ক আছে, এক ব্যক্তি 25% ছাড়ে একটি ঘড়ি ক্রয় করেন। তিনি যে দামে কিনেছিলেন 140% মূল্যে বিক্রয় করলে আসল দামের চেয়ে 40 টাকা বেশি পাবেন। তিনি ঘড়িটি কত দামে ক্রয় করেন? তো দেখুন এই অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। 25% ছাড়ে একটি ঘড়ি ক্রয় করেন। তো যদি ঘড়িটার দাম 100 টাকা হয় তাহলে উনি 25% ছাড়ে কিনেছেন, মানে উনি কিনেছেন কিন্তু 75 টাকায়। 75 টাকায় কিনেছেন। এখন বলছে তিনি যে দামে কিনেছিলেন তার 140% মূল্যে বিক্রি করেন, আসল দামের চেয়ে 40 টাকা বেশি পান। তাহলে এখানে 75কে আপনি কি করবেন, 140/100 দিয়ে গুণ করে দেবেন। এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। আর এখানে 10 থাকছে, এখানে 7 মানে 7 দিন ও 14, অর্থাৎ 2 দিয়ে কাটলে 7, আর এখানে 10কে 2 দিয়ে কাটলে 5, আর এই 5 আর এই 75 কাটলে হচ্ছে 15, তো হয়ে যাচ্ছে 7 15 105। তাহলে দেখুন এখানে হচ্ছে 105 টাকা। তা তিনি মানে এই ঘড়িটার আসল মূল্য কত ছিল? 100 টাকা। তাই ও 25% ছাড় দিয়ে কিন্তু 75 টাকায় কিনেছিল। এবার এখানে যদি 140% মানে মূল্যে বিক্রি করে, মানে যে দামে কিনেছিলেন তার 140% মূল্যে বিক্রি করেন, তাহলে বলছে এখানে আসলের দামের চেয়ে 40 টাকা বেশি পান। এখানে উনি কত পাচ্ছেন? আসল দামের থেকে কিন্তু 5 টাকা বেশি পাচ্ছেন। আগে ছিল 100 টাকা, এখন উনি 105 টাকা পাচ্ছেন। তার মানে কি আসল দামের চেয়ে 5 টাকা বেশি পাচ্ছেন। তাহলে এখানে 5 টাকা সমান কত? 40 টাকা। 1 টাকা সমান কত? তো এখানে 40/5, আর এখানে 100 টাকা সমান কত? 100 টাকা সমান কত? তো 100 এখানে গুণ হয়ে যাবে। তো এখানে যদি 100 গুণ হয়, এই 5 আর 40 কাটলে 8 হয়। 8 আর 100 গুণ করলে হয়ে যাবে কত? 800। তো দেখুন এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। কত সুন্দর সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো 37 দাগের প্রশ্নে। তো আমরা এবার দেখবো 37 দাগের এই অঙ্কটি। তো একটি সংখ্যা x% বৃদ্ধি পেলে তাকে পুনরায় আগের নাম্বারে ফিরিয়ে আনতে কত পরিমাণ কমাতে হবে? তো একটা নাম্বার মনে করুন p একটা নাম্বার। এখন একে x% বৃদ্ধি করতে হবে। তার মানে p × x/100। তার মানে এখানে p প্লাস p × x/100, তাহলে কিন্তু এখানে x% বৃদ্ধি পেয়ে গেল। এখন এখান থেকে যদি আমি পিটা কমন রাখি, কমন রেখে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তারপর 1 + x/100 হয়ে যাবে। এখন এটার থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, কি ক্যালকুলেশন করতে পারি? p 100 + x/100। আমরা এখান থেকে এই ক্যালকুলেশনটা আসতে পারি। এখন এখানে বলেছে যে এখানে কিন্তু p কিন্তু একটা অরিজিনাল নাম্বার। তো আমরা আবার কি বলেছে, বলছে পুনরায় আগের নাম্বারে ফিরিয়ে আনতে হলে কত পরিমাণ কমাতে হবে? তো এর পরিমাণ কমাতে হবে। তো এখানে যদি আমরা এটাকে উল্টে দিই, অর্থাৎ যদি 100x/100 + x, তো এটাকে যদি আমরা কমাই, তো এত % কমালে কিন্তু আবার আমরা এই নাম্বারে ফিরে আসতে পারবো। এই যে পিন নাম্বারে ফিরে আসতে পারবো, এটা এত % যদি কমায় তাহলে আবার পিন নাম্বারে ফিরে আসতে পারবো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাবো 38 দাগের এই প্রশ্নে, তবে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে 38 দাগের এই অঙ্ক। যদি sin θ + sin² θ = 1 হয়, তবে cos² θ + cos² 4 θ সমান কত? তো এখান থেকে আমরা এই লাইনটা থেকে আমরা যাব, এখানে আমরা লিখবো sin θ = 1 - এই sin² θ ওই সাইড নিয়ে যাব, sin² θ। এখন এখানে দেখুন এখানে আছে cos 4 θ, এখানে cos² θ + cos 4 θ। এই cos 4 θ কে আমরা ভাঙাবো। এখানে লিখবো কি cos² θ, তার পুরোটার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতেই পারি, এখানে cos² θ প্লাস এই cos² θ = 1 - sin² θ, 1 - sin² θ, তার এই হোল স্কয়ার। এখন এই জায়গাটায় আমরা cos² θ যেমন আছে তেমন দিয়ে দেবো, প্লাস 1 - sin² θ = sin θ। তো আমি এই জায়গাতে এই দেখুন 1 - sin² θ = এই sin θ, আমি sin θ টা বসাই দেবো। এখন এই sin θ এটার ফুল এখানে হোল স্কয়ার আছে, তার মানে sin² θ। তা cos² θ + sin² θ = কত? 1। তাহলে এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর 1। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো যে অঙ্কটি এবার আমরা দেখবো সেটা হচ্ছে 10 দাগের এই অঙ্ক। এ ও বি পৃথকভাবে কাজ করে একটি কাজ শেষ করে 9 দিনে ও 12 দিনে। যদি এ আগে কাজ শুরু করে ও তারা পর্যায়ক্রমিক পরিবর্তিত দিনে একসাথে কাজ করে, তবে কত দিনে কাজটি শেষ হবে? তো দেখুন এই অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। তো এখানে এ করে কত দিনে? 9 দিনে, আর বি করে কত দিনে? 12 দিনে। তাহলে একজন করছে 1/9 অংশ, আর একটা কাজ করছে 12 দিনে, মানে একদিনে করে 1/12 অংশ।
তো এটা সমান সমান হয়ে যাবে 9 আর 12 লসক হয়ে যাবে 36। তো আমি এখানে 36 দেবো। এখানে 4 নং 36 আর 3 12 36 মানে 7/36 হবে। তো দেখুন 7/36 অংশ কাজ, অর্থাৎ 36 অংশ কাজের মধ্যে 36 অংশ কাজের মধ্যে কিন্তু এ একদিনে করছে আর এ একদিনে করছে মোট 7, তার মানে 7 অংশ কাজ করছে দুদিনে। 36 অংশ কাজের মধ্যে কিন্তু 7 অংশ কাজ করছে দুদিনে। তো দুদিনে করছে কতটা? দুদিনে করছে কিন্তু 7 অংশ কাজ। কাজ মোট হচ্ছে 36 অংশ। 36 অংশের মধ্যে 7 অংশ কাজ কিন্তু দুদিনে হচ্ছে। এখন এরা দুজনে কতদিনে ওই 36 অংশ কাজটা সম্পূর্ণ করবে? এটার উত্তর বার করলে কিন্তু আমার উত্তরটা বেরিয়ে যাবে। তো এখানে দুদিনে করছে কত? 7 অংশ। তাহলে ৭ এর সঙ্গে কত গুণ করলে মানে ৭ আর ৫ গুণ করলে ৭ এর সঙ্গে যদি ৫ যদি আমরা গুণ করি তাহলে হবে ৩৫, তাও ১ অংশ থেকে যাবে। তো ১ অংশটা আমরা পরে বার করছি। ওই ৩৫ অংশ কাজ করতে কিন্তু তাদের ৫ দিন লাগবে। তাহলে দুজনের লাগবে ৫ দিনে ১০ দিন। তাহলে দুজনের লাগবে কিন্তু ১০ দিন। তাহলে ১০ দিন কিন্তু লাগবে। তারপরেও কিন্তু এই ৩৬ থেকে ১ থেকে যাবে। সেই ১ অংশটা কত দিনে করবে? তাহলে আর ১ অংশ থাকবে। সেই ১ অংশ করতে তার সময় লাগবে কিন্তু মানে ১ এর ৩ দিন। অর্থাৎ এর উত্তর হয়ে যাবে ১০ পূর্ণ ১ এর ৩ দিন। অর্থাৎ এখানে ডির দাগ হবে সঠিক উত্তর। ১০ পূর্ণ ১ এর ৩ দিন লাগবে। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের অঙ্কে। এখানে ৪১ দাগের একটা অঙ্ক আছে দেখুন। এক ব্যক্তি ৮ টাকায় ৩৪টি লেবু কেনেন ও ১২টি ৫৭ টাকায় বিক্রি করেন। ৪৫ টাকা লাভ করতে হলে তাকে কতগুলি লেবু বিক্রি করতে হবে? তো ৮ টাকায় কটা লেবু কেনেন? ৩৪টি লেবু কেনেন। তাহলে ১২টি লেবুর ক্রয় মূল্য কত? তো ৮ টাকায় কেনেন কটা? ৩৪টা। তো গুণ ১২। ১২টি লেবুর ক্রয় মূল্যটা আমরা আগে বার করে নিচ্ছি। ক্রয় মূল্য। ১২টি লেবুর ক্রয় মূল্য আমরা বার করে নিচ্ছি। এখানে ৩ এ ৪ই ১২ আর এখানে থাকবে ৪ দিন ও ৮। আর এই ২ আর এই ৩৪ কাটলে হয়ে যাবে ১৭। তো ৩ × ৫১। তো ৫১ টাকা কিন্তু ১২টি লেবুর ক্রয় মূল্য। বিক্রি করছি কত টাকায়? ৫৭ টাকায়। লাভ কত? তো লাভ সমান ৫৭ বিয়োগ ৫১ সমান কিন্তু ৬ টাকা লাভ হচ্ছে। ১২টা কোনো লেবুই ৬ টাকা লাভ হচ্ছে। এখন বলছে ৪৫ টাকা লাভ করতে হলে তাকে কতগুলো লেবু বিক্রি করতে হবে? তা ৬ টাকা লাভ করতে গেলে তাকে বিক্রি করতে হচ্ছে কটা লেবু? ১২টি লেবু। তো ১ টাকা বিক্রি করতে গেলে মানে ১ টাকা লাভ করতে গেলে বিক্রি করতে হবে কটা লেবু? ১২/৬। আর এই যে বলেছে ৪৫ টাকা লাভ করতে হবে, তো ৪৫ টাকা লাভ করতে হলে এখানে কটা লেবু বিক্রি করতে হবে? তো গুণ ৪৫। তো এখানে আমরা ৬ আর এই ২ যদি কাটাকুটি করি তো ৬ দিনে ১২, ৪৫ দিয়ে ৯০। তো এখানে ২০০ সঙ্গে ৪৫ গুণ করলে হয়ে যাবে ৯০। তো এর দেখাবে সঠিক উত্তর। ৯০টি কোনো লেবু তাকে বিক্রি করতে হবে ৪৫ টাকা লাভ করতে গেলে। এর দাগে হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে ৪৪ দাগের অঙ্ক। এক্স ও ওয়াই সকাল ৮টার সময় পরস্পরের দিকে যাত্রা শুরু করে। এক্স ও ওয়াই গতিযাত্রাক্রমে ৩ কিমি এবং ৪ কিমি। যদি তারা ১৭.৫ কিমি দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে? তো এখানে এর সঠিক উত্তর এরকমভাবে, এটা ১৭.৫ কে আপনি কি করবেন, যেহেতু তারা দুজনে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, ৪ আর ৩ ৭ কিমি। তো ৭ কে যদি ১৭ দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে ৭ দিন ও ১৪ আর ৩ দাও ১৭ মানে ২.৫। তো ২.৫ ঘন্টা কিন্তু ২.৫ ঘন্টা মানে বলছে ১৭.৫ কিমি দূরে থাকে, তখন কখন মিলিত হবে? ২.৫ ঘন্টা সময় কিন্তু মিলিত হবে। তার মানে ৮টার সময় যদি তারা করে মানে এটা ছাড়ে তাহলে ৮ আর ২ ১০, ১০.৫ ঘন্টায় মানে ১০.৫টার সময়, তাহলে সকাল ১০.৫টার সময় মিলিত হবে। অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা ৪৫ দাগের এই প্রশ্নে। ৪৫ দাগের প্রশ্ন আছে দেখুন। একটি সেলাই মেশিন এর ক্রয় মূল্য ৮০০ টাকা। দোকানদার পরপর 10% এবং ১৫% ছাড় দেন। মেশিনটির বিক্রয় মূল্য কত? তো 10% ছাড়ে যদি ৮০০ টাকার থেকে 10% ছাড় দেন তাহলে হয় ৮০ টাকা বাদ যায়। তো ৮০০ টাকার থেকে ৮০ টাকা বাদ গেলে থাকে ৭২০ টাকা। 10% ৮০০ টাকা আর 10% ছাড় ৮০ টাকা। তা ৮০০ টাকাতে ৮০ টাকা বাদ দিলে হয় ৭২০ টাকা। তারপরে আবার ১৫% ছাড় দেন। তার মানে এর ১৫% ছাড়। ৭২০ ১৫% ছাড়। তার মানে ১৫/১০০। তাহলে এখানে ছাড় কত হচ্ছে? তো এই ০ আর এই ০। আর এখানে ৩ এ ৫ ১৫, ৫ দিনে ১০ আর এখানে ২ আর এই ৭২ কাটলে যায় ৩৬। ৩ ৩৬ কত? তো ১০৮। তো ৭২০ টাকার থেকে আবার ১০৮ টাকা বাদ দেন। তাহলে কত হচ্ছে? ৭২০ বিয়োগ ১০৮। তো বাদ দিলে কত হবে? ৮ আর কত হলে ১০, ২ হলে ১০ হাতে ১, ১ আর কত হলে ২, ১ হলে ২, ১ আর কত হলে ৭, ৬ হলে ৭, ৬১২ টাকা। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। মেশিনটির বিক্রয় মূল্য হবে ৬১২ টাকা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো ৪৬ দাগের এই অঙ্কে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে আছে একটি দ্রব্য ১৫% ক্ষতিতে বিক্রি করা হলো।
এখানে আছে একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে তার 10% লাভ হতো, দ্রব্যটির কেনা দাম কত? তো এর সহজভাবে সমাধান কিভাবে করতে হয় দেখুন, এখানে এই যে মানে 100 টাকা, তো এই 100টা দিতে হবে, আর 15 আর 10 এটা যোগ করতে হবে, করলে এখানে 25 আর এখানে গুণ করতে হবে 100। তো শর্ট ট্রিক্সে সূত্রের সাহায্যে এইভাবে সমাধান করতে হয়। তো এখানে আমি যদি কাটাকুটি করি 4 25 100, 4 আর 100 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 400। দ্রব্যটির কেনা দাম কত? 400 টাকা। বিদ্যাক হবে সঠিক উত্তর। তো আমরা আজকে এই পর্যন্ত। তো এই প্র্যাকটিস সেটের বাকি অঙ্কগুলো কিন্তু পরের ভিডিওয়।